কখনো ক্ষমা করো না, কারণ যখন তুমি ক্ষমা করো তখন অন্য ব্যক্তি জিততে পারে না। তারা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করতে শুরু করে। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? কেউ কি কখনো তোমাকে এত কষ্ট দিয়েছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? কখনো এত গভীরভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ যে তোমার বিশ্বাস পুড়ে মাটিতে মিশে গেছে? তোমার খুব কাছের কেউ কি কখনো তোমার পিঠে ছুরিকাঘাত করেছে? আর তখনই তুমি ভেঙে পড়েছ, একা পড়ে আছো? সমাজ তোমাকে বলেছে ক্ষমা করতে, তাকে ক্ষমা করতে যে তোমাকে ধ্বংস করেছে, যে তোমার নিষ্পাপতাকে তার চালাকি দিয়ে চূর্ণ করেছে, যে তোমার লোভে তোমার স্বপ্নগুলোকে গ্রাস করেছে। ক্ষমা হলো তোমার নিজের উপর করা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। আর এখানেই চাণক্যের আগমন। তার চোখ করুণায় নয়, কৌশলে জ্বলছে। তার কথায় করুণার অভাব রয়েছে। তারা জঙ্গলের আইনের কথা বলে। শত্রুকে ক্ষমা করা মানে তোমার নিজের হত্যাকে আমন্ত্রণ জানানো। যে তোমাকে রাতের অন্ধকারে বিষ খায়, সে কখনো তোমাকে দিনের বেলায় দুধ খাওয়ায় না। যে একবার তোমার বিশ্বাস ভঙ্গ করেছে, সে যদি আবার সুযোগ পায় তাহলে তোমার আত্মাকে পদদলিত করবে। তুমি ভাবো যে আমি যদি তোমাকে ক্ষমা করি আমার হৃদয় হালকা হয়ে যাবে, কিন্তু শোনো, এটা তোমার হৃদয় নয়, এটা তোমার ঢাল। আর যখন ঢাল ফেলে দেওয়া হয় তখন শত্রু প্রথমে তোমার বুকে আঘাত করে। চাণক্য বলেন যে করুণা হলো ধার্মিকতা, যতক্ষণ না তা ন্যায় বিচারে রূপান্তরিত হয়। করুণা যখন দুর্বলতায় পরিণত হয় তখন তা পাপে পরিণত হয়। এবার কল্পনা করুন যে বন্ধুটিকে আপনি আপনার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, যিনি আপনার পিঠের পিছনে আপনার নিজের জমি খুঁড়তে শুরু করেছিলেন। আপনি যে আত্মীয়কে লালন পালন করেছিলেন, তিনি আপনার পিঠে চড়ে উঠে আপনার নাম মুছে ফেলতে শুরু করেছিলেন। এবং তারপর তিনি আপনার সামনে উপস্থিত হয়ে হাতজোড় করে বললেন, আমাকে ক্ষমা করুন। আর আপনি নিজের আত্মাকে চুপ করিয়ে তাকে ক্ষমা করে দিলেন। আপনি কি পেলেন? আরেকটি বিশ্বাসঘাতকতা, আরেকটি জলপ্রপাত, আপনার জন্য খনন করা আরেকটি গভীর কবর। ক্ষমা করবেন না, কখনো না। চাণক্যের এই নীতিতে ব্যথা আছে, কিন্তু সত্যও আছে। এতে রাগ আছে, কিন্তু নিরাপত্তাও আছে। এতে নিষ্ঠুরতা আছে, কিন্তু জীবনের নিশ্চয়তাও আছে। কারণ এই পৃথিবী তাদের জন্য তৈরি হয়নি যারা প্রতিটি আঘাত সহ্য করে। এই পৃথিবী তাদের সালাম জানায় যারা সময় এলে প্রতিটি বিশ্বাসঘাতকের প্রতিশোধ নিতে পারে, তাদের চোখে আগুন দিয়ে। ক্ষমা করা তোমার অধিকার, কিন্তু চাণক্য বলেন যে ক্ষমা কেবল তাদের জন্যই পাওয়া যায় যাদের শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। অন্যথায় আপনার ক্ষমা কাপুরুষতায় পরিণত হবে। মানুষ আপনার হৃদয়ে দয়া দেখতে পাবে না, তারা আপনার মেরুদণ্ড খুঁজবে, এবং যখন তারা তা খুঁজে পাবে না তখন তারা আপনাকে আরও অপমাননা করবে। তাই আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি সেই ব্যক্তি হবে যে সবাইকে ক্ষমা করে দেবে, নাকি এমন একজন হয়ে যাবে যাকে মানুষ ভয় করে এবং বলে যে আমি যদি তার সাথে সংঘর্ষে লিপ্ত হই আমি বাঁচব না। মনে রাখবেন, প্রতিটি প্রতারকের চোখে একবার ভয় আনা গুরুত্বপূর্ণ। প্রতিটি বিশ্বাসঘাতকের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে তুমি কেবল ভালো, সরল নও। কারণ চাণক্যের জগতে ক্ষমা দেওয়া হয় না, সেখানে কেবল নীতিই প্রাধান্য পায়। এবং নীতি বলে যে যদি তুমি তোমার শত্রুকে একবার ছুরিকাঘাত করো তাহলে তাকে আবার নিঃশ্বাস নিতে দিও না। তাই আজ থেকে ক্ষমা করতে ভুলো না। শুধু মনে রেখো, যে তোমাকে ভাঙতে চেষ্টা করে তাকে তোমার শক্তি দিয়ে পুড়িয়ে ছাই করে দাও। যদি তুমি জীবনে কখনো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকো, ইচ্ছা করলেও তা ভুলতে না পারো, তাহলে নিচে লেখো, আমি ক্ষমা পাইনি, আমি ক্ষমা পাইনি। এবং এই ভিডিওটি তাদের সকলের সাথে শেয়ার করো যারা এখনও বিশ্বাস করে যে ক্ষমাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। না, আজকের সময়ের সবচেয়ে বড় ধর্ম হলো বিশ্বাসঘাতকতা থেকে তোমার আত্মাকে রক্ষা করা। ক্ষমা করো না, কখনো ক্ষমা করো না। কারণ এটি চাণক্যের নীতি, এবং চাণক্যের নীতিতে করুণার কোনো স্থান নেই, একমাত্র ন্যায় বিচার আছে। প্রথম অধ্যায়, তোমার শত্রুকে চেনো, কারণ সে তোমার পরিণতি নির্ধারণ করতে পারে। তার পিঠে থাকা তীরগুলির দিকে তাকিয়ে রক্তে ভেজা সৈনিক কেবল একটি কথা বলে, এই তীরটি কোনো শত্রু নয়, বরং তোমার নিজের একজনের দ্বারা ছোড়া। এবং এটি চাণক্যের প্রথম নীতি। শত্রু খুব বেশি দূরে নয়, সে প্রায়শই তোমার সবচেয়ে কাছের। তুমি কি কখনো ভেবে দেখেছ কে তোমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে? একজন বহিরাগত, নাকি যাকে তুমি তোমার নিজের বলে মনে করো? চাণক্য বলেছেন, বিশ্বাসঘাতকতা বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে আসে। এবং সবচেয়ে মারাত্মক আঘাত তার উপর পড়ে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। একবার মগধের রাজসভায় চাণক্যকে জিজ্ঞাসা করা হয়েছিল, গুরুদেব, তোমার সবচেয়ে বড় শত্রুকে? সে চোখ পিটপিট করেই উত্তর দিল, যে তোমার পিছন থেকে তোমার নিন্দা করে এবং তারপর তোমার সামনে তোমাকে জড়িয়ে ধরতে আসে। এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় কৌশল। শত্রু সামনে থেকে আসে না, সে বন্ধুত্বের মুখোশ পরে তোমার হৃদয়ে প্রবেশ করে। আর চাণক্য বারবার সতর্ক করে দেন, তাকে চিনো, আগে তাকে চিনো। কারণ যতক্ষণ না তুমি তোমার শত্রুকে চিনতে পারো ততক্ষণ তুমি তাকে প্রতিদিন তোমার শক্তির একটি অংশ দিচ্ছ। শত্রুর পরিচয় কি? যে তোমার সাফল্যে বিরক্ত হয়, যে তোমার কথা অন্যদের কাছে এমনভাবে পৌঁছে দেয় যাতে তোমাকে খারাপ দেখায়, যে প্রতিটি হাসির আড়ালে তোমার দুর্বলতা খুঁজে বেড়ায়, এবং সবচেয়ে বিপজ্জনক, যে তোমার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে।
চাণক্য বলেন যে যদি না তুমি এই 5টি জিনিসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না পাও, সাপ, সিংহ, বাঘ, শত্রু এবং চোর, তাহলে কখনোই তাদের হালকাভাবে নেওয়া উচিত নয়। এখন কল্পনা করো যে শত্রু কতটা বিপজ্জনক হবে যখন চাণক্য সাপ এবং শত্রুকে একই শ্রেণীতে ফেলেন। একজন রাজা ছিলেন যিনি অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি তার দরবারে সবাইকে স্বাধীনতা দিয়েছিলেন, তুমি যা ইচ্ছা বলো, আমি ন্যায় বিচার করব। কিন্তু একজন সভাসদ ছিলেন যিনি প্রতিদিন রাজার দয়ার সুযোগ নিতেন। রাজা তাকে ক্ষমা করে দিতেন, মনে করতেন তিনি একজন শুভাকাঙ্ক্ষী। কিন্তু একদিন যখন রাজা যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে ফিরে আসেন, তখন সেই সভাসদই অস্ত্র তুলে তার ঘরে তাকে আক্রমণ করেন। রাজা আহত অবস্থায় পড়েছিলেন, তার মুখ থেকে কেবল একটি কথাই বেরিয়ে আসে, আমি যদি তাকে চিনতে পারতাম। আর চাণক্য এই ইচ্ছাকে নীতিতে পরিণত করেন। তার নীতি বলে, তুমি তোমার শত্রুকে চিনতে যত দেরি করবে, ততই তুমি তোমার শেষের দিকে এগিয়ে আসবে। এবার থেমে ভাবুন, তোমার জীবনে কে তোমাকে বারবার পতন দেখতে চায়? যে সবসময় তোমার পিছনে তোমাকে ছোট করার চেষ্টা করে, যে তোমার প্রতিটি সাফল্যে হাসে কিন্তু ভেতরে ভেতরে জ্বলে ওঠে। সে কি তোমার বন্ধু, পরিবারের সদস্য নাকি কাছের কেউ? মনে রাখবেন, যে তোমার পিছনে তোমার নাম ব্যবহার করে সে তোমাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে না, সে তোমাকে শ্বাসরোধ করে। এই কারণেই চাণক্যের প্রথম অধ্যায়ে বলা হয়েছে, যারা তোমার আড়ালে তোমাকে হত্যা করছে তাদের চিনতে পারো, এবং একবার তুমি এটা চিনতে পারলে কোনো দয়া থাকে না। কারণ যদি তুমি একটি বিষাক্ত সাপকে চিনতে পারো এবং তাকে আলিঙ্গন করো, তাহলে দোষ তোমার, তার বিষের নয়। তাই আজ থেকে সব কিছু বিশ্বাস করো না, প্রতিটি হাসিতে বিশ্বাস করো না। যারা নিজেদের বলে দাবি করে তাদের হৃদয়ে স্থান দিও না, কারণ শত্রু হলো সেই ব্যক্তি যে তোমার নিজের বলে ভান করে, এবং এটাই চাণক্যের প্রথম নীতি। তাদের চিনুন অথবা অনুশোচনা করুন। দ্বিতীয় অধ্যায়, শত্রুর উপর প্রতিশোধ নিও না, কৌশলে তাদের ধ্বংস করো। অন্ধকার রাত ছিল, অন্ধকার জ্বলছিল, কিন্তু সেই অন্ধকারে একটি আলো জ্বলে উঠল। সেই আলো চাণক্যের ছিল, যিনি একটি বিষয়ে অবিচল ছিলেন। এখন এটি কেবল শনাক্তকরণ নয়, এখন ধ্বংস হবে। প্রথম অধ্যায়ে তুমি শিখেছ যে সবচেয়ে বিপজ্জনক শত্রু সর্বদা তোমার সবচেয়ে কাছে থাকে। এখন একবার সেই শত্রুকে চিহ্নিত করা হলে পরবর্তী পদক্ষেপ কি? সরাসরি যুদ্ধ, প্রতিশোধ? সরাসরি প্রতিশোধ না, কারণ চাণক্য বলেছেন যে প্রতিশোধের জন্য তাৎক্ষণিকভাবে তরবারি তুলে নেয় সে হেরে যায়, আর যে কৌশল নিয়ে আক্রমণ করে সে ইতিহাস তৈরি করে। তোমার শত্রু শক্তিশালী হতে পারে, সে চালাক হতে পারে, সে চালাকও হতে পারে, কিন্তু তুমি কেবল তখনই তাকে জয় করতে পারবে যখন তুমি 1 পা এগিয়ে নয় বরং 100 পা এগিয়ে থাকার কথা ভাববে। এই অধ্যায়ে চাণক্য আমাদের শেখায় যে যখন শত্রু তোমার সামনে দাঁড়িয়ে আছে, তখন রাগ দিয়ে নয় বরং কৌশল দিয়ে সাড়া দাও। একজন শিষ্য চাণক্যকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, যখন আমরা প্রতারিত হই তখন কি আমাদের অবিলম্বে প্রতিশোধ নেওয়া উচিত নয়? চাণক্য হাসলেন না, তার চোখ জ্বলে উঠল। তিনি বললেন, প্রতিশোধ নেও তখনই যখন অন্য ব্যক্তি ভাবতেও পারবে না যে তার সাথে কি ঘটেছে। এখন তুমি ভাবছ কেউ তোমাকে প্রতারণা করেছে, তোমার বিশ্বাস ভেঙেছে, তোমার পিঠে ছুরিঘাত করেছে, তোমার পরিচয়, সম্মান, স্বপ্নে আঘাত করেছে। তুমি কি সেই মুহূর্তেই রাগে তার ওপর চিৎকার করতে শুরু করেছ? তুমি কি ভেঙে পড়েছিলে, কাঁদছিলে, ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলে? তাহলে বুঝতে হবে তোমার শত্রু জিতে গেছে। চাণক্য বলেন, যে মুহূর্তে তুমি রাগে জ্ঞান হারিয়ে ফেলো, তুমি তোমার শত্রুর সবচেয়ে বড় পরিকল্পনা পূর্ণ করো। তাহলে সমাধান কি? নীতি, গোপন পরিকল্পনা, নীরব যুদ্ধ। শত্রুকে পরাজিত করার সবচেয়ে বড় অস্ত্র কি? ধৈর্য, নীরবতা এবং পরিকল্পনা। যখন সে মনে করে যে তুমি হেরে গেছো, যখন সে মনে করে যে তুমি আর থেমকি নও, তুমি নও, তাহলে তুমি তার শিকড় কেটে ফেলো। একটা গল্প শোনো। এক শহরে দুজন বণিক ছিল, একজন সৎ আরেকজন প্রতারক। প্রতারক বণিক সৎ লোকটির ব্যবসা কেড়ে নিয়েছিল। সে মিথ্যা ছড়িয়েছিল, সে তার সুনাম নষ্ট করেছিল। সবাই তাকে প্রতিশোধ নিতে বলল, কিন্তু সৎ লোকটি কিছুই করেনি। সে চলে গেল চুপচাপ। 3 বছর ধরে কেউ তার কথা শুনেনি। চতুর্থ বছর সে ফিরে এলো, কিন্তু এখন সে আর কেবল একজন বণিক ছিল না, এখন সে পুরো শহরের সবচেয়ে বড় অর্থদাতা ছিল। যে প্রতারক তার সুনাম কেড়ে নিয়েছিল সে এখন তার দরজায় চাকরির জন্য ভিক্ষা করছিল। এবং তারপর সেই লোকটি চাণক্যের কথাই বলেছিল, যা একবার বলেছিল, প্রতিশোধ সবচেয়ে মধুর হয় যখন অন্য ব্যক্তি তা চিনতেও পারে না এবং এর শিকড় ধ্বংস হয়ে যায়। তাহলে সেই ব্যক্তির দিকে তাকাও যে তোমার ক্ষতি করেছে। সে কি এখনও তোমাকে দুর্বল মনে করে? সে কি এখনও বিশ্বাস করে যে সে কিছুই করতে পারবে না? তাই হাসো,
কারণ এখন চাণক্যের নীতির সময়, এখন শান্ত থাকার কিন্তু প্রস্তুত থাকার সময়। এখনই সময় তাকে এই ভ্রান্ত ধারণায় রাখার যে তুমি পিছনে আছো, যদিও তুমি ইতিমধ্যেই এগিয়ে গেছ। চাণক্য বলেন, বিশ্বাসঘাতককে ক্ষমা করো না এবং কোনো শব্দ ছাড়াই তাকে নির্মূল করো। তোমাকে তোমার শত্রুর সাথে লড়াই করতে হবে, কিন্তু একইভাবে নয়। তোমাকে তাকে শান্তভাবে এবং ধীরে ধীরে তার নিজের মাটিতে জ্ঞানের সাথে পরাজিত করতে হবে। এটাই আসল যুদ্ধ, এটাই আসল চাণক্য নীতি। তাই মনে রাখবেন, যখন সে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে এবং তুমি তোমার সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকো, তখন প্রতিশোধ নাও, কিন্তু তরবারি দিয়ে নয়, বরং নীতি দিয়ে। কারণ নীতির দ্বারা পরাজিত শত্রু আর কখনো উঠতে পারে না। অধ্যায় ৩। শত্রুকে হত্যা করো না, তাকে ধ্বংস করো, যাতে সে পুনর্জন্ম না পায়। যদি কেবল সাপের মাথা চূর্ণ করা হয় এবং তার লেজ ছেড়ে দেওয়া হয়, তবে এটি জলপ্রপাতের মতো ফিরে আসবে। এটি চাণক্যের তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক নীতি। এটি কেবল প্রতিশোধ সম্পর্কে নয়, এটি চূড়ান্ত শুদ্ধিকরণ সম্পর্কে। পূর্ববর্তী অধ্যায়ে আপনি শিখেছেন কিভাবে নীরবে এবং কৌশলগতভাবে শত্রুকে পরাজিত করতে হয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, একবার শত্রু পরাজিত হয়ে গেলে তাকে কি পরিত্যাগ করা উচিত? তাকে কি ক্ষমা করা উচিত, নাকি তাকে এমন এক চূড়ান্ত আঘাত দেওয়া উচিত যা তাকে কখনো উঠতে দেবে না? চাণক্য বলেন, যদি শত্রুকে অপরাজিত রাখা হয়, তাহলে সে ছাই থেকে পুনর্জন্ম লাভ করতে পারে, এবং যখন সে ফিরে আসবে তখন সে আগের চেয়েও বেশি নিষ্ঠুর হবে। এবার আসুন ইতিহাসে তলিয়ে যাই। যখন নন্দ রাজবংশ ধ্বংস হয়ে যায়, তখন চাণক্য কেবল রাজাকে অপসারণ করেননি, তিনি রাজ্য পরিচালনাকারী সমগ্র ব্যবস্থাকে উপড়ে ফেলেছিলেন। মন্ত্রী, সেনাপতি, গুপ্তচর, এমনকি অন্যায়কে নীরবে সমর্থনকারী সভাসদদেরও নির্মূল করা হয়েছিল। কেন? কারণ চাণক্য জানতেন যে কেবল রাজাকে অপসারণ করা যথেষ্ট নয়, রাজ্যের ভিত্তি পরিবর্তন করতে হবে। এই একই নীতি আপনার জীবনেও প্রযোজ্য। আপনি কি কখনো এটি সম্পর্কে ভেবে দেখেছেন? আপনি কাউকে সাড়া দিয়েছিলেন, আপনি এমনকি তাদের পরাজিত করেছিলেন, কিন্তু তারপর কয়েক মাস পরে তারা ফিরে এসেছিল, আরও ধূর্ত। কেন? কারণ আপনি তাদের শরীরকে পরাজিত করেছিলেন, কিন্তু তাদের মনকে ধ্বংস করেননি। চাণক্য বলেন, কেবল শত্রুকে পরাজিত করা যথেষ্ট নয়, আপনাকে তাদের অহংকার, তাদের প্রেরণা এবং এমনকি তাদের সম্ভাবনাকে ধ্বংস করতে হবে। এখন প্রশ্ন ওঠে, এটা কি নির্মম? এটা কি অমানবিক? হয়তো হ্যাঁ, কিন্তু যুদ্ধে নীতি নির্ধারিত হয় করুণা দিয়ে নয়, বরং ভবিষ্যৎ রক্ষা করে। কল্পনা করো, একটা বিষাক্ত সাপ তোমাকে কামড়াতে এসেছিল, তুমি এটাকে আহত করেছ, কিন্তু জীবিত রেখেছ। তুমি কি শান্তিতে ঘুমাতে পারবে, নাকি প্রতি রাতে এই ভয়ে তাড়িত থাকবে যে এটা আবার ফিরে আসবে, এবার আরও গভীর আক্রমণের মাধ্যমে? চাণক্য বলেন, হয় এটাকে জীবিত রেখে দাও, নয়তো এতটাই দুর্বল করে দাও যে এটা আর নিঃশ্বাসও নিতে পারবে না। তোমার জীবনে তুমি নিশ্চয়ই অনেক মানুষের মুখোমুখি হয়েছ যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল। তারা তোমাকে ভেঙে ফেলেছে, তারা তোমার আত্মসম্মান ভেঙে দিয়েছে, আর যখন তুমি উঠে দাঁড়িয়েছিলে তখন তুমি ভেবেছিলে, এখন আমি জিতেছি, এটাকে যেতে দাও। কিন্তু সেখানেই তুমি সবচেয়ে বড় ভুল করেছ। তুমি এটাকে যেতে দাওনি, তুমি এটাকে পুনর্গঠনের সুযোগ দিয়েছ। এই মুহূর্তে চাণক্যের নীতি খুব স্পষ্ট হয়ে ওঠে। যদি কোনো শত্রুকে একা ফেলে রাখা হয়, তাহলে সে একদিন তোমাকে ধ্বংস করতে পারে। অতএব ধ্বংস অসম্পূর্ণ থাকা উচিত নয়। এখন তুমি জিজ্ঞাসা করো, প্রতিটি শত্রুকে কি ধ্বংস করা উচিত? চাণক্য বলেন, প্রত্যেক শত্রু নয়, তবে অবশ্যই সেই শত্রু যে সুযোগ পেলেই বারবার আক্রমণ করে এবং উন্নতির ভান করে। এটা ঠিক, কিন্তু ভেতর থেকে পচে গেছে। একটা উদাহরণ বিবেচনা করুন। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পর অবশিষ্ট অনেক নন্দ সমর্থক গোপন বিদ্রোহ শুরু করে। চাণক্য কি করেছিলেন? তিনি তাদের শিকড় খুঁজে বের করলেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে প্রাচীন বার্তাবাহক, যোদ্ধা, এমনকি পুরোহিতদেরও খুঁজে পেলেন যারা সেই প্রাচীন ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন। এবং তারপর তিনি একটি একক কৌশল গ্রহণ করলেন, মূল কেটে ফেলুন। কেন? কারণ চাণক্য জানতেন, যদি মূলটি বেঁচে থাকে তাহলে একটি রাজবংশের পুনর্জন্ম হবে। এখন একই নীতি আপনার নিজের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ কি কখনো আপনাকে হতাশ করেছে?
সে তোমার পরিবার ভেঙে দিয়েছে এবং তোমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে? যদি হ্যাঁ, তাহলে কি তুমি তাকে শুধু কথার জোরে পরাজিত করেছ, নাকি তুমিও চাও যে তুমি তাকে সেই সময়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে? এখনই দেরি করো না। যদি সেই শত্রু এখনও নিঃশ্বাস ফেলতে থাকে, তাহলে বুঝতে হবে যে সে তোমার পরবর্তী পরাজয়ের পরিকল্পনা করছে। চাণক্যের শেষ সতর্কীকরণ: হয় শত্রুকে তোমার বন্ধু বানাও, অথবা যদি সে যোগ্য না হয় তাহলে তাকে এত খারাপভাবে ধ্বংস করো যে তার ছায়াও অবশিষ্ট থাকবে না। কারণ এটাই নীতি। একজন সাধুর কথা নয়, এটি একজন জাতি নির্মাতা, একজন যুদ্ধ রাজনীতিবিদ, একজন গুরু, যিনি সম্রাটদের ধনী করেছিলেন এবং ধ্বংসও সৃষ্টি করেছিলেন। তাই মনে রাখবেন, অসম্পূর্ণ প্রতিশোধ, অসম্পূর্ণ বিজয় এবং অসম্পূর্ণ ধ্বংস, তিনটি ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি। চতুর্থ অধ্যায়: শত্রুকে ধ্বংস করার পর শাসন করো, কিন্তু ভয় হিসেবে নয়, বরং নীতি হিসেবে। যুদ্ধ জয়ের পর সবচেয়ে কঠিন কাজ কি? রাজা জিজ্ঞাসা করেন, চাণক্য উত্তর দেন, এটি শাসন করার বিষয় নয়, বরং জনগণের মধ্যে আস্থা জাগানোর বিষয়, ভয় নয়। যখন শত্রু ধ্বংস হয়ে যায়, যখন সমস্ত কৌশল নিঃশেষ হয়ে যায়, যখন শত্রুর ঘাড় নত হয়ে যায়, তখন তুমি কি করবে? তুমি কি একই সিংহাসনে বসে তোমার শত্রুর মতো একই গর্বকে আলিঙ্গন করবে, নাকি তুমি এমন একটি নতুন যুগ তৈরি করবে যেখানে নীতি, ন্যায় বিচার এবং প্রজ্ঞা রাষ্ট্রের ভিত্তি হয়ে উঠবে? চাণক্যের নীতি কেবল শত্রুকে ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি একটি সম্পূর্ণ চক্র ছিল: শনাক্ত করা, পরাজিত করা, ধ্বংস করা এবং তারপর প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠিত হয়েছিল? ধর্ম নয়, ভয় নয়, বরং নীতি। কারণ চাণক্য বিশ্বাস করতেন যে যেখানে ভয় দ্বারা শাসন পরিচালিত হয় সেখানে বিদ্রোহের জন্ম হয়, কিন্তু যেখানে নীতি অনুসরণ করা হয় সেখানে ঐক্য এবং শক্তির জন্ম হয়। এখন কল্পনা করুন, আপনি শত্রুকে পরাজিত করেছেন, আপনি তার ভিত্তি উপড়ে ফেলেছেন। মানুষ এখন আপনার দিকে তাকিয়ে আছে, তারা ভীত। এখন আপনি কি করবেন? আপনি কি সেই ভয়কে আরও গভীর করবেন, নাকি আপনি চাণক্যের মতো নীতির মাধ্যমে একটি সাম্রাজ্য গড়ে তুলবেন? মৌর্য সাম্রাজ্য ইতিহাসের সেই যুগ ছিল যখন ভারত ঐক্যবদ্ধ ছিল। এটি চন্দ্রগুপ্ত নয়, চাণক্যের নীতি এটি করেছে। এবং চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে একটি রাষ্ট্র তরবারি দ্বারা পরিচালিত হয় না, একটি রাষ্ট্র নীতির ওপর প্রতিষ্ঠিত এবং জনগণের বিশ্বাসের দ্বারা দেয়ালের উপর নির্মিত। তাহলে এখন যেহেতু তুমি শত্রুমুক্ত, বছরের পর বছর ধরে যে বিষ তোমার আত্মাকে উইপকার মতো খেয়ে ফেলছিল তা নির্মূল হয়ে গেছে, এখন তোমার জীবনে একটি নতুন শাসন ব্যবস্থা শুরু করা দরকার। কোন ধরনের শাসন ব্যবস্থা? যেখানে কেউ তোমার নির্দোষতাকে কাজে লাগাতে পারবে না, যেখানে কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না, যেখানে সবাই তোমার সীমা জানে এবং যেখানে তোমার নীরবতার মধ্যেও মানুষ তোমার শক্তি অনুভব করতে পারবে। চাণক্য বলেছেন যে একটি রাজ্যের সবচেয়ে বড় রক্ষক তার তরবারি নয়, বরং এর স্পষ্ট নীতি। তাই এখন তোমার জীবনেও একটি রাজ্য আছে: তোমার আত্মসম্মান, তোমার সীমানা, তোমার নির্ণয়, তোমার সময়, তোমার শক্তি। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। একজন বিশ্বাসঘাতক কি আবার এটি লঙ্ঘন করবে, নাকি নীতি দ্বারা এই রাজ্য সুরক্ষিত থাকবে? শত্রুকে ধ্বংস করা সাহসিকতা, কিন্তু শান্তি বজায় রাখা রাজনীতি, এবং চাণক্য এটাই শেখান। একবার যুদ্ধ জয়ের পর চন্দ্রগুপ্ত বলেছিলেন, গুরুদেব, এখন আমরা শক্তিশালী, এখন কে বিদ্রোহ করবে? চাণক্য বলেছিলেন যে ক্ষমতায় মত্ত সে প্রথমে ক্ষমতা হারায়। একটি রাজ্য তখনই স্থিতিশীল থাকবে যদি তার নীতি এবং নম্রতা থাকে। এখন তোমার জীবনের দিকে তাকাও। শত্রু চলে গেছে, কিন্তু তুমি কি নিজেকে পরিবর্তন করতে পেরেছ? তুমি কি নিজের ভেতরে সেই শান্তি তৈরি করেছ যা তোমাকে প্রতিটি সিদ্ধান্তে সমর্থন করে? নাকি তুমি নিজেই ধীরে ধীরে সেই একই অহংকারের দিকে এগিয়ে যাচ্ছ যা তুমি ধ্বংস করে দিয়েছিলে? মনে রেখো, শত্রু ছিল বাহ্যিক এবং তা ধ্বংস হয়ে গেছে, কিন্তু যদি তোমার ভেতরে নতুন অহংকার জাগে তাহলে সেটি পরবর্তী শত্রু হয়ে উঠবে। আর চাণক্য বলেন, বাহ্যিক এটা যুদ্ধের মতোই সহজ। অভ্যন্তরীণ যুদ্ধ সবচেয়ে কঠিন, কিন্তু প্রকৃত সম্রাট হলেন তিনি যিনি নিজের ভেতরেও নীতি নিয়ে শাসন করেন। তাহলে এই অধ্যায়ের শেষ পংক্তিটি কি হওয়া উচিত? এখন যুদ্ধ নয়, এখন নির্মাণ। এখন পরিবর্তন নয়, এখন ব্যবস্থা। এখন ভয়, এখন দর্শন। পঞ্চম অধ্যায়: নীরব থাকো, কিন্তু সবকিছু বুঝো। এটাই আসল চাণক্য নীতি। চাণক্যের জীবনের সবচেয়ে রহস্যময় শক্তি কি ছিল? তরবারি নয়, সেনাবাহিনী নয়, সম্পদ নয়, বরং নীরবতা। হ্যাঁ, একই নীরবতা যাকে পৃথিবী প্রায়শই দুর্বলতা বলে ভুল করে,
কিন্তু চাণক্য দেখিয়েছিলেন যে যখন আপনি নীরব থাকেন তখন আপনার শত্রু কথা বলে, এবং এটিই তার পরাজয়ের শুরু। একবার চাণক্য মগধের দরবারে নীরবে দাঁড়িয়েছিলেন। সমস্ত মন্ত্রীরা কথা বলছিলেন, চন্দ্রগুপ্ত সন্দেহে ছিলেন। শত্রু সামনে ছিল, তার পদক্ষেপ তৈরি হয়েছিল। সবাই নীরবে চাণক্যের দিকে তাকালো, আর চাণক্য কেবল হাসলেন। শত্রু কেঁপে উঠল। কেন? কারণ যখন একজন ব্যক্তি প্রতিটি বিষয়ে কথা বলে না, তখন সময় থেমে যায়। চাণক্য বলেন যে একজন মূর্খ খুব বেশি কথা বলে, একজন জ্ঞানী ব্যক্তি কেবল ততটুকুই কথা বলেন যতটুকু প্রয়োজন, আর যে সবচেয়ে বেশি জানে সে কেবল নীরব থাকে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সবকিছুর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেন? প্রতিটি প্রতিপক্ষ, প্রতিটি সমালোচক, প্রতিটি মিথ্যা কি আপনার কাছ থেকে প্রতিক্রিয়া পায়? তাহলে শুনুন, আপনি সাড়া দেন না, আপনার নীরবতা প্রায়শই তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়। নীরবতা কি? একটি কৌশল, একটি ঢাল, একটি ছদ্মবেশ যার পিছনে হাজারো পরিকল্পনা করা হয়। আপনি যখন নীরব থাকেন তখন পৃথিবী ভাবে যে আপনি কিছুই জানেন না, কিন্তু চাণক্য বলেন যে আপনি যাকে সাধারণ মনে করেন, নীতিগতভাবে কাজ করা হলে তিনি একটি সাম্রাজ্যকে উৎখাত করতে পারেন। এখন বিবেচনা করুন যে আপনি জীবনে কারোর দ্বারা প্রতারিত হয়েছেন কিনা। কেউ আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ আপনাকে হতাশ করেছে। আপনি কি তাৎক্ষণিকভাবে সকলের কাছে মুখ খুলছেন, নাকি আপনি নিজের ভিতরে এমন কিছু তৈরি করতে দিচ্ছেন যাতে আপনি যখন প্রতিক্রিয়া জানান তখন আপনি কেবল শব্দ দিয়ে নয়, বরং আপনার সমগ্র সত্তা দিয়ে প্রতিক্রিয়া জানান? এটি চাণক্যের নীতি। কখনো কখনো সাড়া না দেওয়াই সেরা উত্তর। আপনি যখন নীরব থাকেন তখন অন্য ব্যক্তি বিভ্রান্ত, ভীত হয়ে পড়ে এবং তাদের নিজের ভুল প্রকাশ করে। নীরবতার মধ্যে কি লুকিয়ে আছে? পর্যবেক্ষণ। পৃথিবী কথা বলে, আর তুমি পর্যবেক্ষণ করো, আর তোমার পরবর্তী পদক্ষেপের কথা ভাবো। অধ্যবসায়, কারণ তুমি বুঝতে পেরেছ যে যুদ্ধক্ষেত্র বাইরে নয়, বরং তোমার ভেতরে। একটা গভীর জিনিস বুঝো, শব্দ তোমাকে প্রকাশ করে, কিন্তু নীরবতা তোমাকে আড়াল করে, আর যা লুকিয়ে আছে তা সবচেয়ে বিপজ্জনক। যখন চাণক্য প্রথম নন্দ রাজবংশের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তখন তিনি একটি শব্দও বলেননি। তিনি কেবল পর্যবেক্ষণ করেছিলেন এবং শুনেছিলেন, শিখেছিলেন। তারপর একদিন তিনি চন্দ্রগুপ্তকে বেছে নিয়েছিলেন এবং খেলা শুরু হয়েছিল। তাই চাণক্য বলেছিলেন, যখন সময় খারাপ হয় তখন চুপ থাকো, যখন মানুষ বিশ্বাসঘাতকতা করে তখন চুপ থাকো, যখন সবাই তোমার বিরুদ্ধে থাকে তখন চুপ থাকো, এমনকি যখন সময় তোমার হয় তখনও বেশি কথা বলো না, কারণ নীতি নীরবে বিকশিত হয়, শব্দে নয়। এখন এই অধ্যায় থেকে তুমি কি শিখতে পারো? প্রতিটি অপমানের জবাব দিও না, প্রতিটি কটূক্তিতে যন্ত্রণা প্রকাশ করো না, প্রতিটি মিথ্যাকে ন্যায্যতা দিও না, প্রতিটি বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিও না। অবিলম্বে চুপ থাকো, গভীরভাবে চিন্তা করো, একটি নীতি তৈরি করো, এবং তারপর এমন একটি প্রতিক্রিয়া প্রদান করো যা শব্দের সাথে নয়, পরিণামের সাথে প্রতিধ্বনিত হয়। নীরবতা তোমার শক্তি। এটি এমন একটি ঢাল যা প্রতিটি আবেগত আক্রমণকে প্রতিহত করতে পারে। এটি এমন একটি তরবারি যা সঠিক সময়ে ব্যবহার করলে ইতিহাস বদলে যায়। চাণক্যের মতো হন। তিনি যত বেশি জানেন তত কম কথা বলেন, কিন্তু যখন তিনি করেন তখন তিনি কেবল নিজের জন্য নয়, পুরো প্রজন্মের জন্য পথ নির্ধারণ করেন।